বিকালে তেজহীন সূর্য, দুপুরের ন্যায় প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে। আবহাওয়া বেশ সদয় আজ, মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোরাজুরিতে না করতে পারল না। দুই বান্ধবী একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে, শেষে পড়ন্ত বিকালে গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত এত পরিকল্পনা টিকল না খুব বেশিক্ষণ। বসার কক্ষে আসতেই পরিকল্পনায় ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে দেখে ভ্রুযুগল কুঁচকে এলো। থমথমে কণ্ঠে প্রশ্ন করল পিয়াস, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথেই। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশেই। এমনি ভাই বাবারা যতই ভালোবাসা দিক না কেন, সময়ে শাসন করতেও পিছপা হয় না তারা। তাছাড়া তার এক একটা ভাইয়ের যে শরীর ভর্তি কর্ধ। পৃথা আমতা আমতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা করার আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো ভিতর হৃদির পানে। মেয়েটা তাকে অজানা কারণেই ভয় পায় সর্বদা। কখনোই মেয়ের উপরে নিজের কোনো কর্ধ প্রকাশ করেছে বা কর্ধে দুই চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে। তাহলে তার দোষটা কি? তবে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল, আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আঁতকে উঠল দুই রমণী। হৃদি খামচে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘোরাঘুরিও হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোমাকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাব আর চলে আসব। পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এজন্যই তো আমাকে আরো বেশি করে যেতে হবে। এক গর্ধপের সাথে যাচ্ছে আরেক গর্ধপ। পৃথার হৃদি অপমানিত বোধ করল বেশ। তবে পিয়াসের মুখের উপরে আর কিছুই বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথে শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী। একটু বাদেই কাছাকাছি একটা ছোট শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য এবং আরুষ। আরুষের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখল পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চটজলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্য আর দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সেও শপিং মলে। শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখে মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না। কাবাবের মধ্যে হাড্ডি হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে আরুষকে বলল, এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনল তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। আসলে আলবদর কেন এসেছে তা তো সেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি, তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করল বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আর এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরো। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায়
পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কি জিনিস। এমনি বইয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তা ভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যেই পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলেরই একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, হৃদি তিনজন থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে। হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো। প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি। কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকাজ খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটা দামিও মনে হচ্ছে। তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠেই বলল, আমার মানে, আমি তো এই শাড়িটা কিনিনি। অল্প বয়সী নারীটি একগাল হাসল। অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কিনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়দিন আগে বসন্ত গেল তো, সে উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। ৩,০০০ টাকার উপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে। উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে ৩,০০০-এর চেয়ে অধিক দাম হবে। মেয়েটা আমতা আমতা করল। কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথার, হৃদি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। হৃদির মন খারাপ হলো। সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে ৩,০০০ টাকার শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। হৃদি আর কিছুই বলল না। যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে, তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই। নয়তো বান্ধবীর সাথে এক ছটকা ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো হৃদির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়ায় নারী কর্মীকে বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠ নাড়িয়ে কথাটা একবার আওড়িয়ে নারী কর্মীটি চটজলদি হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো হৃদির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। হৃদি নিল না শাড়িটা। আমতা আমতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল হৃদিকে। গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলেছি নাও। হৃদি আর না করার সাহস পেল না। এমনিও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না না করছিল। যাক, এই লোকের ধমকটা তো কোনো কাজে এলো তার। অন্তত ধমকের বদৌলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত বেড়েছে কিছুটা। চারদিক যদিও এখন নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা। বিকালে অল্প বিস্তর শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপ টিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারের পাট চুকিয়ে যার যার কক্ষের দ্বার দিয়েছে। পৃথা কক্ষে প্রবেশ করে বিছানার উপরে রাখা বিকালে শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন কেমন লাগছে তার। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে, নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত। পৃথার শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিছানার উপরে ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। পৃথা বেশ বিরক্ত হলো। কে আবার এই সময়ে কল করেছে? পৃথা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে এলো বিছানার পানে।
মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অপরিচিত নম্বর। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে তাকে তবে কল ধরে মেয়েটা নিজের ভেতরকার বিরক্তিভাব প্রকাশ করল না, বরং নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম সালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক? এই মাঝরাতে কল করে জবাবদিহিতা চাইছে। আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে সব কি প্রশ্ন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দেবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পোড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকারটুকু শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপল পৃথা, কটমট করে বলল, এই এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আতপাগল লোক তো হাত ধুয়ে তার পেছনে পড়ে গেছে। চাইছেটা কি? পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসল, দাঁত দিয়ে নিচের ওষ্ঠ কামড়ে বলল, প্রেম করতে। করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আতপাগল লোকের সাথে প্রেম করার চাইতে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব, তাও ভালো। তুর্য ভ্রু কুঁচকাল, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে। আমি ছাড়া তোমার তো কোনো গতি নেই। পৃথা জ্বলে উঠল, গর্জানো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ। রাত বিরাতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনাকে আমি ব্রিটিশ আতপাগল ভেবেছিলাম, এখন দেখছি চরম অসভ্য বটে। আমি তোমার ভাবনার চেয়েও অধিক অসভ্য মুরগির বাচ্চা, ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেংচি কাটল, তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার সাথে আর কথা হলে তো টের পাবো। আপনার সাথে তো আমার আর কথাই হবে না। তুর্য নিঃশব্দে হাসল, ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিশাল আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটা কথা মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কড়া নাড়ল সাথে সাথে। হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণেই বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে ফোন করে তাকে প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এই পুরুষ এখনো তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে। দুজন দুজনের সম্পর্কে তেমন কিছুই জানা হয়ে ওঠেনি এখনো। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকে বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কি হলো? মাত্র ৩-৪টা দিন ধরে পরিবর্তন এলো ওই পুরুষের ব্যবহারে। খুব ভালো করে ব্যবহার করছে পৃথার সাথে। আবার সময়ে অসময়ে প্রেমময় বাক্যবাণে কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কী সব বলল। কথাগুলোর শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল, ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রুযুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল। বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কথাটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা। তুর্য হাসল। মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার।
তুর্য ভাবল আবারও কল করবে পৃথাকে, আর একটু বিরক্ত করবে। কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরুষ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার ওরা এসে গেছে। তুর্য পেছন ফিরে তাকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কারা এসে গেছে? আরুষ তাড়াহুড়ো শুরু করলো। হড়বড়িয়ে বলল, শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি তা তার দলের লোকেরা জেনে গেছে ইতোমধ্যেই। আর লেজ ধরেই রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তেই তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পড়ে না থাকে। সুদীর্ঘ এক রাত গড়িয়ে সকালের দেখা মিলেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটা আবার ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। তবে ব্যস্ততার মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজ। সচরাচর রাজশাহীর এমন মফস্বল শহরে সন্ত্রাস কিংবা গোলাগুলির মতন ঘটনা দেখা যায় না তেমন। তবে আজ গুলি চলেছে। তীব্র বেগে গুলি, চিৎকার চেঁচামেচি এবং জনগণের বাঁচার হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে। আরুষকে দেখা যাচ্ছে সেই ভিড়পূর্ণ গোলাগুলিময় স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হতেই ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলদেহী কিছু জনসংখ্যা। তারা বেরিয়েই দুই দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল মুহূর্ত ব্যয় না করে। আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা গুলি ছুড়ল দুর্বৃত্তদের উপরে। তুর্য এতক্ষণ গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের পরিস্থিতি। গতকাল রাতেই সে বলেছিল এই দুরাত্মা গাধার বাচ্চাগুলোকে তুলে নিতে, কিন্তু আহম্মকগুলো তা পারেনি। ফলস্বরূপ আজই গোলাগুলি। শুধুই সাধারণ জনগণের উপর এই ভোগান্তি নেমে এলো। এগুলোর এক একটাকে দিয়েও যদি কোনো কাজ হয়। তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকায়িত একখানা বন্দুক। মুখে কালো মাস্ক চাপিয়ে সে বেরিয়ে এলো গাড়ি থেকে। দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়ল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে এবং অন্যটা একজনের হাতে। তুর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হতেই পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠের চিৎকার ধ্বনি। ছেলেটা কিছুটা চমকালো। পাশ ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার পানে। পরনে কলেজের পোশাক আর পিঠে ব্যাগ। মেয়েটা বোধহয় কলেজে যাচ্ছিল। তুর্য বিচলিত হলো। হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেলল প্যান্টের আড়ালে। পৃথা ভীত হলো বেজায়। এমন কোনো পরিস্থিতি এর আগে সে কখনো দেখেনি। এই যে সত্যিকারের বন্দুক, তাও সে আগে কখনোই দেখেনি। তাই তো হুট করে সম্মুখে এত গোলাগুলি, রক্তপাত, আহত, চিৎকার চেঁচামেচি, লোকজনের ছোটাছুটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়ে একটা লোক গুলি চালাচ্ছে কি দক্ষতার সাথে। পৃথার ভীতির মধ্যেই সে লক্ষ্য করল তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণের গুলি চালানো লোকটা এগিয়ে আসছে তার পানে। মেয়েটা ভীত হলো আরো। লোকটা তার পানে কেন আসছে? তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি মেরে দেবে তাকে? দিতেও পারে, এদের বিশ্বাস নেই কোনো। পৃথা ভয়ে দুই পা পিছিয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না প্লিজ। আমার এখনো বিয়ে করা বাকি। আমি মরে গেলে আমার জামাইটা বিয়ের আগে বিধবা হয়ে যাবে। পৃথার কথায় ভ্রু কুঁচকালো তুর্য। মেয়েটা আবোল তাবোল এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? তুর্য আরো তড়িঘড়ি করে এগিয়ে গেল পৃথার পানে। পৃথার হাঁটু কাঁপল ভয়ে। এমনি মাথা ঠিক নেই তার। মৃত্যুর ভয়ে কি থেকে কি বলছে সে নিজেও জানে না। নয়তো সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতিতে এমন উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখ দিয়ে বেরোতো না। পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তাকে ধরে ফেলল তুর্য। পৃথার কলিজা কাঁপল। তার ভাবনা মতে মৃত্যুর সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। না, আর পারল না।
মস্তিষ্কে অতিরিক্ত ভয়, চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়ল তুর্যের বক্ষে। তুর্য অস্থির হলো। হৃদয়ে ঝড় উঠল। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাকল বউকে। বলল, পৃথা, এই পৃথা, কি হয়েছে? চোখ খোলো। পৃথা চোখ খুলল না। তুর্যের অস্থিরতা বাড়ল। সে মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভেতরে। অতঃপর নিজেও সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে। আলতোভাবে কয়েকটা চাপড় দিল বউয়ের নরম গালে। আবারও ডাকল, পৃথু, এই পৃথু। পৃথার হুঁশ নেই কোনো, কথা বলছে না। তুর্য অস্থিরতায় নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারল গাড়ির পেছনের দিকে। গাড়ির ভেতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটা মারল পৃথার চোখে মুখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতে আবার আলতোভাবে কয়েকটা চাপড় দিল মেয়েটার গালে। ব্যগ্র কণ্ঠে শুধালো, কি হয়েছে? কথা বলো বউ। ওদিকে গোলাগুলি থেমে গেছে ততক্ষণে। তুর্যের লোকেরা দুর্বৃত্তদের পুরো দলটাকে ধরে নিয়েছে স্থান পরিষ্কার করে দিয়ে। পরিস্থিতি এখন সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে। আরুষ এসে বসল গাড়ির ড্রাইভিং সিটে। পৃথাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পৃথার পানে দৃষ্টি রেখে জবাব দিল, গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে। থামল তুর্য। চোখ মুখ শক্ত করে পরক্ষণেই বলল, গাধার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো, ওদের বাপের নামই আমি ভুলিয়ে দেব আজ। কথাটা শেষ করেই আবার ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখে মুখে। মেয়েটা খানিক বাদেই পিটপিট করে চোখ মেলে তাকালো। সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়ল আবার। উত্তেজিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না দয়া করে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুর্য দুই হাতে নিজ পক্ষের সাথে আগলে নিল মেয়েটাকে। আদুরে কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি না। পৃথা বোধহয় ভরসা পেল তুর্যের কথায়। উত্তেজনা কমল কিছুটা। তবে যখনই মেয়েটা আবিষ্কার করল সে তুর্যের বুকে লেপ্টে রয়েছে, সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল। লাজে গাল দুটো লাল হয়ে গেল পৃথার। ছি ছি, সে কি এতক্ষণ এক পুরুষের শরীরের সঙ্গে লেপ্টে ছিল? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। আমতা আমতা করে বলল, ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এই আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাকে চেনেনি, চিনলে হয়তো ঝামেলা হতো অনেক। এমনি তাদের সম্পর্কের ঠিক নেই কিছুই। তার মধ্যে এই যদি পৃথা কোনো মতে জেনে যেত এই গোলাগুলির মূল সে, তবে তার এই জন্মে বউকে আর পাওয়া লাগতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, ওই মাস্কটাই আজ বাঁচিয়ে দিল। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা। চারদিক নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতিমধ্যেই। পৃথা খাবার নিয়ে শুধু বসে রয়েছে, খাচ্ছে না মোটেই। চোখের সম্মুখে বারবার তার ভেসে উঠছে আজ সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতেই হঠাৎই মেয়েটার স্মরণে এলো তুর্যের কথা। অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল। আচ্ছা, এই তুর্য চৌধুরী আসলে কে? কি তার পরিচয়? পৃথার হঠাৎই মনে এলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্যকে চেনে, চিনতেও পারে। তাই হয়তো তুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজেছিল, কিন্তু সে মনে মনে ভুল ধারণায় মজেছিল। তাছাড়া পৃথার নিকটও তুর্য চৌধুরী নামটা বেশ পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক। পৃথা চোখ তুলে তাকালো বাবার পানে। উৎসুক হয়ে ডাকল, বাবা। পলাশ শিকদার খেতে খেতে জবাব দিল, কিছু বলবে? পৃথা কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করল, তুর্য চৌধুরী কে বাবা? খাবারে হাত থেমে গেল পলাশ শিকদার, পিয়াস এবং পিয়ালের।
সুফিয়া বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করে নিজেও কেবল বসেছিল খেতে। এরই মধ্যে হঠাৎ নিরামন অপ্রত্যাশিত প্রশ্নে তিনিও থমকে গেছেন। হৃদয়ে ভয়ের জন্ম নিল সুফিয়া বেগমের। তবে কি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অপরিণত বয়সে যে ভুল তারা করেছিল তার সামনে আসতে শুরু করেছে? তুর্যকে বলে দিয়েছে পৃথাকে সব। এখন মেয়েটার কি হবে? মেয়েটা কিভাবে নেবে সব কিছু? সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়াল। বড় ভাই আর বাবা এখন অবধি পৃথার কথার প্রেক্ষিতে কোনো উত্তর না দিলেও সে চুপ থাকতে পারল না। অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল, কেন? তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি? সে কিছু বলেছে তোকে? পিয়ালের প্রশ্ন শেষ হতে না হতেই পিয়াস মুখ খুলল। গম্ভীর কণ্ঠে শুধালো, তুর্য চৌধুরীর সাথে তোর কোথায় দেখা হয়েছে? অপ্রস্তুত হলো কিছুটা। তুর্যের সাথে দেখা, ঝগড়া, রাতে ফোন কলে কথা বলা এসব যদি বলতে যায় তবে তাকেই বিপদে পড়তে হবে। তার ভাই আর বাপ মিলে পুঁতে দেবে এখানেই। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। আমতা আমতা করে বলল, কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল। তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী। আমি চিনি না বলে জানাতেই সে বলল তোমার বাবা চেনে, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও। পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললেন, আমি জানি না তুর্য চৌধুরীকে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করে আবার খাওয়া শুরু করলেন বয়স্ক লোকটা। এমন ভাব যে সত্যি সে চেনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াসার পিয়ালে তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চেনে। অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চেনে না। মনের কোণে প্রশ্ন জাগলেও তা প্রকাশ করল না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চেনে না তুর্যকে। ওই লোকটাই মিথ্যে বলেছে। এমনি আতপাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত তার খাবার শেষ করে উঠে চলে গেল। এমনিও আজ সারাদিনের ঘটনায় তার খাওয়া দাওয়ায় মনোযোগ ছিল না কোনো। তাই একটু আগে ভাগেই শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হলে হয়তো বাবা ভাইয়া কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে না কেন, এই নিয়ে হাজারখানেক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসিয়ে গণ্ডে পিণ্ডে গেলাত। আজ অবশ্য তেমন কেউ কিছু না করায় বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকে পড়েছে। এখানে এই নিয়ে প্রশ্ন করা মানেই নিজের পায়ে নিজেই কুড়াল মারা। পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু হয়েছে। পৃথা চলে যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার উপরে। এতক্ষণ তারা এখান থেকে পৃথার সরার অপেক্ষাতেই ছিল। পিয়াস বেশ চিন্তিত সুরে বলল, বাবা, তুর্য পৃথুর সামনে চলে এসেছে, এখন কি করব আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল। অধৈর্য কণ্ঠে বলল, ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় পৃথুকে, তখন কি হবে? সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আরও। ভয়ার্ত কণ্ঠে শুধালেন, ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের? পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা। তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না। বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা। চারদিকটা সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল ৯টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। কিন্তু কক্ষে আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারের। ওই অবশ্য নতুন কিছু নয়। পৃথার কলেজে যাওয়ার সময়ে প্রায় পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে। মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায়। মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসা একটু উকি দিতে যান তিনি। ওই প্রায় দিনের মতোই আজও বসার কক্ষের সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ?
পৃথা ভরকে গেল খানিকটা। সে যে প্রতিদিনই এই সময়ে কলেজে যায় তা তো জানে তার বাবা। তাছাড়া এই মুহূর্তেও তার শরীরে কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ। তারপরেও জিজ্ঞেস করছে কেন? পৃথা নিজের ভরকানো ভাব প্রকাশ করল না বাবার সম্মুখে। নমনীয় কণ্ঠে বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের দিক থেকে চোখ ঘুরিয়ে আবার তাকালো পত্রিকার পানে। আদেশের সুরে বললেন, আজ কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো। বাবা তাকে কলেজে যেতে বারণ করছে? অবিশ্বাস্য। সে মাঝে মাঝে কলেজে না যেতে চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে। অথচ আজ কিনা সে নিজে বলছে কলেজে যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করল, কেন? আমি বলেছি তাই। পৃথাও আর কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজে যেতে বারণ করেছে সে যাবে না। এমনিতেও কলেজে যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে ইচ্ছে হয় না তার, শুধুমাত্র বাপ ভাইদের ভয়েই যেতে হয়। আজ যাক, বাবাও তাকে বারণ করেছে। পৃথা বাবার সম্মুখ থেকে কেটে পড়ল দ্রুত। বাবার যদি আবার মত বদলে যায়? না না, বাবার মত বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘণ্টাখানেক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করল তুর্য। কত মেয়ে এলো গেল, অথচ তার বইয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে যেন খবর দেয়। আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগেই পৃথা কলেজে চলে গেছে, তাই দুজন মিলে চলে এলো সোজা কলেজে। অথচ এখানেও মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের ক্লাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে কি ফাঁকিবাজ মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। তুর্যের মেজাজ গরম হলো। সেই সকাল থেকে সে একটাবার বইয়ের মুখটা দর্শনের জন্য হাঁসফাঁস করে মরছে, আর মেয়েটা কলেজে এলো না। তুর্যের রাগ লাগলো। ইচ্ছে হলো বউকে যদি ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবে পরক্ষণেই নিজের চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। ক্ষিপ্ত দৃষ্টিতে সে তাকালো নিজের হাতের পানে। ঠাটিয়ে চর সে কাকে মারবে? তার বউকে। একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে সে কি আবার মারবে? এই পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট ঘেঁটে মোবাইলটা বের করলো। দ্রুত কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিল, নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। তার মুরগির বাচ্চার মতো বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারো সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে বলবে কেটে দিলে বা ব্লক লিস্টে ফেললে। পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টেই ফেলেছে। কর্ধ জাগলো তুর্যের। মস্তিষ্কটা ফুটে উঠল টকবগিয়ে। কত বড় সাহসী নারীর তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে। তুর্যের কর্ধের মধ্যে কলটা ধরল পৃথা। সাথে সাথে বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য। হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবুও দমে গেল না মেয়েটা। ঢোক গিলে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে। যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো, আপনার কি তাতে? তুর্য আরও তেতে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেব বেয়াদব মেয়ে। ব্যাস, সাথে সাথেই তুর্যের ভেতর থেকে তার আরেকটা সত্তা যেন তার থেকেও দ্বিগুণ ক্ষেপে গেল। তাকে শাসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে আমার বইয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয়, তোরটা ছিঁড়ি আগে।
নিজের সাথে নিজের যুদ্ধে চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলে তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তিমতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার উপর কর্ধিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আহ, শান্তি শান্তি। মুরগির বাচ্চার মতো বউ তোর, তার উপর এতটা রাগ দেখানো তোর প্রকৃতি বিরুদ্ধ। হৃদয়টা সর্বদাই বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বুকের মধ্যে, অথচ সমর্থন বইয়ের প্রতি। এই জীবনে তুর্যের কর্ধের শিকার কত লোকিত হলো, এবং তার আশপাশের পরিবেশে রকচটা বদমেজাজি হিসেবেই পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, কর্ধ কমিয়ে শুধালো, কলেজে আসুনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এইমাত্র না লোকটা হুঙ্কার ছাড়ল, এর মধ্যে আবার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন, হঠাৎ বিড়ালের মতো মিউ মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, পুরুষ মানুষ বাহিরে যতই বাঘ থাকুক না কেন, বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো। কি বলছে এই পুরুষ? কে বাঘ আর কেই বা বউ? পৃথা ভ্রুকুচকে শুধালো, মানে? তুর্য এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্ন। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসোনি? তুর্যের নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথাও আর কর্ধ দেখালো না। নরম কণ্ঠে বলল, বাবা যেতে দেয়নি। তুর্য দাঁতের দাঁত চাপল, কটমট করে বলল, তা দেবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করেই বুকে হাত দিল তুর্য। আহ, এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে? বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে জুটেছে তোমার আলবদর এবং আলশামস ভাই দুটো। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাপ ভাইদের অপমান করা শুরু করে দেয়। ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আলবদর, আলশামস কোনোটাই নয়। বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল। অবাক হওয়ার ভান ধরে বলল, ছি ছি মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটুও কাঁপল না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভোল বদলায় এই আতপাগল লোক। পৃথা কপাল টান টান করল, কাট কাট কণ্ঠে বলল, না কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার, আলবদর, আলশামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। সূর্যের চোখদ্বয় ছোট ছোট হলো। থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি করতে পারে। দিন শেষ হয়ে রাজাকারদের আমার মতো মুক্তিসেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো। অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তিসেনা? আপনি তো ঘসিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল। কিন্তু সে কি করল সেদিন? বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সে শিকল কেটে আবার বউকে স্বাধীন করার কত প্রচেষ্টাই না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল, আমি সব সময় সত্যি বলি। তা না হয় বুঝলাম। এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে।
ভ্রু কুঁচকে শুধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলে সে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখব তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমনভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা। সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে। যেমন এই পুরুষ শুরু করেছে। 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতে এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানত এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহত করবে। এছাড়া তো আর কোনো কাজ নেই। তাই তো মনের ভেতরে আগে থেকেই সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসব? কোনটা? থামল তুর্য। আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো, তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছ। পৃথা বোকা বনে গেল। এসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যে বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তাহলে ঠিকই বলেছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। সূর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনে জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চেনে। সূর্যের কপালে হালকা ভাঁজ পড়ল। সে তো আগে থেকেই জানতো এই কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো সেদিনও তো সে বলেছিল, রাজাকাররা ভালো মানুষ চেনে না। এ আর নতুন কি? সূর্য পৃথার কথায় ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতেই আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। ওই আতপাগল লোকটা যদি একবার তার বাড়িতে চলে আসে, তাহলেই তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যে বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করল, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। সূর্য বাঁকা হাসল, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটল সূর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয় তো বলে দিল সে যাবে, কিন্তু সূর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র 2 জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে। যদিও মেয়েটার মনে হচ্ছে না সূর্য এমন কিছু করতে পারে, তবুই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কে আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে 2 বার ভাবে না। সেখানে সূর্য তো অপরিচিত এক পুরুষ। আবার না গিয়েও উপায় নেই কোনো। ছেলেটা একবার এই বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কি কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্যে থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রের বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এই মরিচ গোলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্যই। যদি সূর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে, তবে সে এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে সে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি।
পৃথাকে দেখে ভ্রু কুঁচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, ওই তো সামনের বিল্ডিংয়ে। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যর সাথে দেখা হয়ে যায়, সেই ভয়ে কলেজেও যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনি এমনি যেতে দেবেন না, কিন্তু পরক্ষণেই কি ভেবে আবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো, আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয় ডানা বাঁধল তার হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইল নিজের বাবাকে। জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়েই যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না, তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে তো অস্বাভাবিক কিছু নেই, সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেই বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবেই রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামল পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়ে আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথার সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাঁটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভেতরে যাও তাহলে, আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করল, তুমি ভেতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এক অক্ষরে উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করল। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে, আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসল, নম্রভাবে বলল, আচ্ছা, আমি ভেতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভেতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখা পেলেন পিয়াস এবং পিয়াল বসে রয়েছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখেই পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করেছে বাবা। পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পৃথার আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবার একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপর বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে। সব ঠিকঠাক থাকলে কালই আক্ত। সুফিয়া বেগম, পিয়াস, পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরে বলল,
এসব কি বলছো বাবা? পৃথার আবার বিয়ে? আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আর কোনো উপায় নেই। তুর্য চৌধুরী ইতিমধ্যে পৃথার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সব কিছু বলে দেয়, তখন কি হবে ভেবেছ? বাবার বলা সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না। অতীতে তার পিতামাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়েকে বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত, তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা। সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ককে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন। বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের উপর বলতে পারে না কিছুই। আর তাছাড়া তারা ওই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কি শুরু করেছে পলাশ শিকদার? বহুদিন আগে করা নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবার একই খেলায় মেতে উঠতে চাইছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার উপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল। বয়সের ভারে শরীরে রক্ত টগবগে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছ। এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক? এটুকু বলতেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সের ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে। তাছাড়া বাবা মা ভক্তও বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠে বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আরোকে তুর্যের থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমার কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলেও সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পৃথার আর খোঁজ করবে না? ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পৃথার খোঁজে, তবে অন্য কোথাও কি যেতে পারবে না? মনে রাখবে, লোহা লোহা কাটে। তেমনি পৃথাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পৃথাকে ওর কাছে দিয়ে দাও। তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাইছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এতটা দূরে চলে এসেছে, তখন আমাদেরও উচিত ওদের এক করে দেওয়া। হাজার হলেও মা তো, কোনো মাই চায় না তার মেয়ে সংসার ভাঙুক। মনে মনে এত কথা বললেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই। কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আবদারটা সুফিয়া বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন মহিলা। একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনো। এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার কথা ভাবাটাও কি অন্যায় নয়? অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়ে। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-8টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখেনি। একটা বারের জন্য জানতে চায়নি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার। আবার বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরে এক তরতাজা পুরুষের সাথে 10 বছরের এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলেও আমার মেয়েকে ফেলে যাবে?
আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখন ভালোভাবে বিয়ের মানেটাও বুঝতে শেখেনি। ওর জন্য শুধুমাত্র আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরেও সবটা মেনে নিয়েছিলাম। পৃথার জীবনের অতীতের কিছুই সামনে আনিনি ওর, কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে জুটল? আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে? কই, আমার মেয়ের খারাপ সময়ে তো তাকে দেখিনি মেয়ের পাশে। যাক, ধরে নিলাম বিয়ের দিনের ঘটনায় রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েকে মানতে পারিনি। কিন্তু তারপর তারপর কেন এই 7টা বছর আমার মেয়ের কোনো খোঁজ খবর নিল না? ও অন্তত একটা কল করে মাফ চাইতে পারতো সবার থেকে। একবার বলতে পারতো ও বিয়েটা মেনে নিয়েছে, তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না। সমাজ পরিবার বাজে মন্তব্য করার সুযোগও পেত না। পলাশ শিকদার থেমে গেলেন আবারও। একটু সময় নিয়ে বললেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরেই ত্যাগ করেছিল। পলাশ শিকদারের প্রতিটা কথাই সত্যি। এরপরে আর কিছুই বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা। এমনি ওদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তখন পৃথার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইন বহির্ভূত। সুফিয়া বেগম ইতস্তত করলেন, আমতা আমতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে, শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছিল ওদের। পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নেব। তালাক দিয়েই আমি বিয়ে দেব আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় পৃথাকে দেখতে আসবে, তা জেনে রাখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা। পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভড়কে গেলেও পরক্ষণেই সামলে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখে পানে তাকিয়ে দেখল তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। পৃথা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড়জোর 15 মিনিটের মধ্যেই এসেছি আমি। এটা দেরি? তুর্য মৃদু হাসল, অতঃপর বলল, তোমার অপেক্ষায় কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা বেদনাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথার ইতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবার বলল, এসো, ভেতরে এসো। পৃথা ভেতরে গেল। হাত ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। চটফটে কণ্ঠে বলল, বসবে পরে, আগে রান্নাঘরে চলো। পৃথা ভ্রু কুঁচকাল, সন্দিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে এনে থাকেন, তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো। অবাক সুরেই প্রশ্ন করল, আপনি রান্না করতেও পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছি। পৃথা হাসল তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে ভুল করিনি তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল, তুমি কখনোই ভুল করনি। যা ভুল ছিল আমার, আর তার শাস্তিও ভোগ করছি আমি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে শুধালো, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসল আবারও। ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার। মুখ বাঁকিয়ে বলল,
আমি রান্না করব আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। পৃথা আর কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার এই প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতেই চালিয়ে দিয়েছ। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো, সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, সরুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছুই বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপে হারিয়ে গেল মুহূর্তেই, মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটোখাটো একটা ক্রাশ খেয়ে বসলো তুর্যের উপরে, আর সাথে বেখেয়ালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যি তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতে ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহমূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য চুলার দিক থেকে পাশ ফিরে তাকিয়ে দেখল পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভাস দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠল ছেলেটা, দ্রুত এলো পৃথার নিকটে। মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে দেখি।